ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের গরমের ফুল গাছের মধ্যে এই জবা ফুল হলো তার মধ্যে একটি। এবং এই জবা গাছের মধ্যে যদি তোমরা কাটাই ছাটাই এবং টব পরিবর্তনকে অলরেডি করে ফেলেছো, কিন্তু এই সময় তোমাদের গাছে যদি নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি না হয়ে থাকে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটাকে আমি কিন্তু কাটাই ছাটাইকে করেছি, এবং কাটাই ছাটাই করার পর তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য সংখ্যায় কেমন নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে, এবং কিছু ব্রাঞ্চ থেকে আমার কিন্তু অলরেডি কুঁড়ি আসতেও শুরু করেছে। কিন্তু এই গাছটার পাশাপাশি বর্তমানে এমন অনেক বন্ধু আছো যাদের গাছে কিন্তু এই রকম সমস্যা এখন দেখা যাচ্ছে। গাছের মধ্যে টব পরিবর্তন এবং কাটাই ছাটাই করার পরে দেখা যাচ্ছে যে গাছের মধ্যে আর কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু বৃদ্ধি হচ্ছে না। গাছের মধ্যে এই রকম ফুল ফোটা তো দূরের কথা, যদিও বা গাছের মধ্যে কুঁড়ি আসতে শুরু করছে, সেই কুঁড়িগুলি কিন্তু এইভাবে হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ড্রপ হয়ে যেতে আরম্ভ হচ্ছে। কোনো কোনো গাছের মধ্যে হঠাৎ করে এই রকম পাতাকে দু একটা হলুদ হতে লক্ষ্য করা যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কোনো কোনো গাছ আমাদের কিন্তু দুর্বল হয়ে এই সময় কিন্তু মারা যেতে শুরু করছে। তো তোমরাও যদি চাও তোমাদের জবা গাছের মধ্যে একটা দুটো নয়, প্রত্যেকটা দিন এই রকম প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকুক, গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা দ্রুত হারে বৃদ্ধি হোক, তাহলে কোন ধরনের পরিচর্যাগুলিকে তোমাদের জবা গাছের মধ্যে করতে হবে এবং কোন ধরনের খাবারগুলিকে তোমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, আজকে এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, একটু স্কিপ করা চলবে না। এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। বন্ধুরা, শুরুতেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা এই সময় আমাদের জবা গাছকে যত বেশি ঝাঁকড়া করে তুলতে পারবো বা যত বেশি ডালপালা আমরা আমাদের জবা গাছের মধ্যে আনতে পারবো, তত বেশি কিন্তু ফুল আমরা আগামী দিনে আমাদের জবা গাছ থেকে কিন্তু পেতে পারবো। তাই শুরুতেই আমরা কথা বলে নেব যে আমাদের যে সমস্ত গাছকে আমরা অলরেডি কাটাই ছাটাই করে ফেলেছি এবং যে সমস্ত গাছের মধ্যে কাটাই ছাটাই করার পর গ্রোথ আসছে না, সেই সমস্ত গাছের মধ্যে কোন কাজকে করতে হবে আমাদের আবার পুনরায় গাছের মধ্যে গ্রোথকে ফিরিয়ে আনার জন্য। বন্ধুরা, আমাদের গাছের কাটাই ছাটাই করার পর নতুন গ্রোথ না আসার পেছনে মূল কিন্তু চারটি কারণ আছে। সেই কারণগুলির মধ্যে প্রথম কারণ হলো আমাদের গাছগুলোকে সঠিকভাবে রোদে না রাখা। আমরা এই কাটাই ছাটাই করার পর আমরা যদি গাছগুলোকে সঠিকভাবে রোদযুক্ত স্থানে না রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু বৃদ্ধি হবে না এবং ধীরে ধীরে গাছ কিন্তু মারা যেতে আরম্ভ করবে। তাই আমাদের শুরুতেই যেটা করতে হবে, আমরা যে সমস্ত গাছকে কাটাই ছাটাই করে ফেলেছি সেই সমস্ত গাছকে কাটাই ছাটাই করার পর 4 থেকে 5 দিন পরে আমরা কিন্তু ফুল সানলাইট যুক্ত স্থানে রেখে দেবো, যাতে সারা দিনের রোদটা আমাদের সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু পড়তে পারে। এরপর যে 2 নম্বর কারণটা আছে আমাদের গাছগুলি কাটাই ছাটাই করার পর সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না হওয়ার পেছনে এবং ধীরে ধীরে গাছগুলি মারা যাওয়ার পেছনে, সেটা হলো বন্ধুরা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। এই সময় যেহেতু আমরা গাছের কাটাই ছাটাই করেছি, তাই এই সময় আমাদের গাছের মধ্যে খুব বুঝে বুঝে কিন্তু আমাদের জলকে প্রয়োগ করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের মাটি যাতে এই সময় ভিজে চপচপে হয়ে না থাকে বা গাছের মাটি যাতে অতিরিক্ত পরিমাণে শুকিয়ে না যেতে পারে। এরপর যে 3 নম্বর কারণটা আছে আমাদের কাটাই ছাটাই করা গাছের মধ্যে সঠিকভাবে গ্রোথ না আসার পেছনে, সেটা হলো বন্ধুরা গাছগুলি শকের মধ্যে চলে যাওয়া। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে সমস্ত জবা গাছকে এই সময় কাটাই ছাটাই করেছি, সেই সমস্ত জবা গাছের মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের বিকাল বেলায় নালে খুব সকাল বেলায় আমাদের 1 লিটার জলের মধ্যে হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে দিয়ে ভালো করে জলটাকে গুলে কাটাই ছাটাই করা প্রত্যেকটা গাছের প্রত্যেকটা কাণ্ড এবং অবশিষ্ট পাতার মধ্যে কিন্তু স্প্রে করতে হবে। এবং এই কাজটাকে তোমাদের করতে হবে প্রত্যেক 4 থেকে 5 দিন অন্তর অন্তর। তো এইভাবে যদি আমরা ম্যাগনেসিয়াম সালফেটকে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের গাছ যদি শকের মধ্যে চলে যায়, সেই শক থেকে কিন্তু গাছ ধীরে ধীরে
বেরিয়ে আসতে শুরু করবে এবং আবার গাছের মধ্যে নতুন নতুন পাতা এবং ডালপালা কিন্তু বৃদ্ধি হতে আরম্ভ হবে। এরপর যে 4 নম্বর কারণটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হলো কাটাই ছাঁটাই করার পর গাছের মধ্যে সঠিকভাবে খাবারকে না প্রয়োগ করা। তো আমরা গাছের কাটাই ছাঁটাই করে আমরা যদি গাছের মধ্যে সঠিক খাবারকে না প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু গাছের মধ্যে নতুন গ্রোথকে আমরা কিন্তু কখনোই লক্ষ্য করতে পারবো না। তাই এই সময় যারা তোমরা গাছের মধ্যে দ্রুত বৃদ্ধি বিকাশ চাইছো, গাছের গ্রোথকে যারা তোমরা পুনরায় ফিরিয়ে আনতে চাইছো, তারা কিন্তু এই সময় দুভাবে গাছের মধ্যে কিন্তু খাবারকে প্রয়োগ করতে পারো। এক, রাসায়নিক পদ্ধতিতে তোমরা খাবার প্রয়োগ করতে পারো এবং 2 নম্বর তোমরা কিন্তু জৈব পদ্ধতিতে খাবারকে প্রয়োগ করতে পারো। তো যারা তোমরা রাসায়নিক পদ্ধতির মাধ্যমে গাছের গ্রোথকে এই সময় ফিরিয়ে আনতে চাইছো, তারা তোমরা যেটা করবে প্রথমেই কিন্তু কাটাই ছাঁটাই করা গাছের মাটিটা কিন্তু এইরকম খুঁজে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে টবের মাটিটাকে কিন্তু অল্প অল্প করে খুঁজে নিয়েছি এবং মাটিকে খুঁজে নেবার পর তোমাদের যে খাবারটাকে এই সময় প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো ডিএপি, যাকে আমরা কিন্তু ডাই অ্যামোনিয়াম ফসফেট নামে চিনি, যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। গাছকে এই জিনিস প্রয়োগ করলে গাছের মধ্যে কিন্তু দ্রুত বৃদ্ধি বিকাশ হতে শুরু হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের কাছে যেসব টব 10 থেকে 12 ইঞ্চির আছে সেই সব টবের মধ্যে আমরা কিন্তু 10 থেকে 12 দানা ডিএপিকে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর কিন্তু মাটির মধ্যে ছড়িয়ে দেবো এবং ছড়িয়ে দেওয়ার পর আমরা কিন্তু গাছের মাটিতে ভরপুর পরিমাণে কিন্তু জলকে প্রয়োগ করে দেবো। তো এই রাসায়নিক পদ্ধতি ছাড়া তোমরা যদি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে তোমাদের গাছের বৃদ্ধি বিকাশ করতে চাও, গাছের মধ্যে এই রকম আগামী দিনে প্রচুর পরিমাণে ফুলকে আনতে চাও, তারা তোমরা যে খাবারটাকে এই সময় প্রয়োগ করবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা আমার হাতে দেখছো এটা হলো সরিষার খোল পচা জল। কিন্তু যেহেতু এই সময় ধীরে ধীরে গরম বাড়তে শুরু করেছে, তাই এই সরিষার খোল পচা জলকেও আমাদের কিন্তু সঠিক নিয়মে এবং সঠিক মাত্রায় কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কিভাবে এই সরিষার খোল পচা জলকে আমরা প্রয়োগ করব, কিভাবে এই সরিষার খোল পচা জলকে আমরা তৈরি করব, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা, আমি এখানে যেটা করেছি, 2 দিন আগে আমি কিন্তু 1 লিটার জলের মধ্যে 50 গ্রাম সরিষার খোলকে ভিজিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম এবং তারপরেই আমি কিন্তু এই তরল লিকুইড সারটা কিন্তু তৈরি করে ফেলেছি। এবং বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে এই গ্রীষ্মকালে কিন্তু অতিরিক্ত পরিমাণে সরিষার খোল পচা জল যেমন ব্যবহার করা যাবে না, তেমন এই 1 লিটার জলের মধ্যে কিন্তু 50 গ্রামের বেশি সরিষার খোলকে কিন্তু তোমাদের ভিজোতে দেওয়া কিন্তু চলবে না। কিন্তু এই সারটাকে ডাইরেক্ট আমার কিন্তু জবা গাছের মধ্যে প্রয়োগ করব না। আমি যেটা করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আরও 1 লিটার প্লেন জলকে কিন্তু নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে এই সরিষার খোল পচা জল থেকে আমি জাস্ট কিন্তু 100 ml সরিষার খোল পচা জল নেব এবং এই 1 লিটার জলের মধ্যে কিন্তু আমি মিশিয়ে দেবো এবং এই যে পাতলা লিকুইডটাকে আমরা তৈরি করলাম, এই খাবারটাকে কিন্তু আমরা আমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া জবা গাছের মধ্যে এই সময় কিন্তু প্রয়োগ করব। তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটার মধ্যে ফুল ফুটলেও গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু সঠিকভাবে হচ্ছে না, গাছের মধ্যে সেইভাবে নতুন নতুন ডালপালা আসছে না। তো আমাদের কাছে যদি এই ধরনের গাছ থাকে বা আমাদের কাছে কাটাই ছাঁটাই করা গাছগুলি যদি বৃদ্ধি না হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এই যে লিকুইড তরল সারটাকে আমরা কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে 250 ml করে কিন্তু ব্যবহার করে দেবো এবং এই দ্রবণটাকে ব্যবহার করার পর মাটি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আর কিন্তু আমরা জলকে প্রয়োগ করব না। তো বন্ধুরা, এই 2 ধরনের খাবারকে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের কিন্তু বৃদ্ধি না হওয়া গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু দ্রুত হারে আসতে শুরু করবে এবং আমাদের প্রত্যেকটা গাছ মাত্র 15 থেকে 20 দিনের ভেতরেই কিন্তু ঝাঁকড়া ও ভুসি হয়ে উঠবে। এরপর যে 2 নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হলো এই সময় আমরা দেখছি
আমাদের যে সমস্ত গাছের মধ্যে নতুন গ্রোথ আসতে শুরু করেছে এবং সেই নতুন গ্রোথের সাথে সাথে কুঁড়ি আসতে শুরু করেছে, সেই সমস্ত কুঁড়ি কিন্তু অধিকাংশই এই রকম ফুলে কিন্তু পরিণত হচ্ছে না। দেখা যাচ্ছে আমাদের কুঁড়িগুলি একটি একটি করে কিন্তু গাছ থেকে হলুদ হয়ে ঝরতে শুরু করেছে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে গাছের পাতাও কিন্তু এই রকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে কিছু গাছ আমাদের দুর্বল হয়ে কিন্তু এই সময় মারা যেতে আরম্ভ করছে। এই সময় আমাদের জবা গাছের মধ্যে এই সমস্ত সমস্যাকে দূর করে আমাদের গাছের মধ্যে এই রকম প্রত্যেকটা দিন একাধিক ফুলকে পেতে হতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু গাছের মধ্যে মোট দুটি কাজকে কিন্তু করতে হবে। এক হচ্ছে আমাদের গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে, 2 নম্বর আমাদের গাছের মাটির পিএইচ লেভেলকে এই সময় কিন্তু ঠিক করতে হবে। মানে এই সময় আমরা যেটা করব, আমরা কিন্তু পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে আয়রনযুক্ত খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছের মাটিকে আমরা কিন্তু এই সময় একটু অ্যাসিডিক করে তুলব। তো তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা বাড়ি থেকে সংগ্রহ করা ফ্রির এই দুটি জিনিসকে আমরা আমাদের কিন্তু জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারি। তো এই দুটি যে জিনিস তোমরা আমার হাতে দেখছো, এটা হলো কলার খোসা এবং চা পাতা, যা গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা আমাদের জবা গাছের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন ধরনের পুষ্টিমৌলের যেমন যোগান দিতে পারবো, তেমন আমাদের জবা গাছের মাটিকে আমরা এই সময় কিন্তু অ্যাসিডিক করে তুলতে পারবো। কিন্তু কোন পদ্ধতিতে এই সময় এই দুটি জিনিসকে আমরা ব্যবহার করলে আমরা আমাদের জবা গাছ থেকে এতগুলো বেনিফিটকে পেতে পারবো? বন্ধুরা, আমরা কিন্তু ফ্রির এই দুটি জিনিসকে দুটো পদ্ধতিতে কিন্তু আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি। প্রথম পদ্ধতিটা হলো আমরা কিন্তু কলার খোসা গুঁড়ো করে তার সঙ্গে চা পাতা মিশিয়ে এই গুঁড়ো ফার্টিলাইজারটাকে আমরা আমাদের গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি। কিন্তু সেক্ষেত্রে এই ফার্টিলাইজারটা কিন্তু কাজ করতে একটু সময় নেবে। কিন্তু আমরা যদি দ্রুত এই দুটি জিনিস থেকে বেনিফিটকে পেতে চাই, তাহলে কিন্তু আমাদের এই রকম আমাদের তরল সারকে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার জল নিয়েছি এবং 1 লিটার জলের মধ্যে আমি কিন্তু 1 চামচ ফ্রেশ চা পাতা এবং 4 থেকে 5টা শুকনো কলার খোসাকে কিন্তু আমি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং তার ফলেই এই লিকুইড তরল সারটা কিন্তু আমি পেয়ে গেছি। এবং এই তরল সারটাকে আমরা যেটা করব, এরপর আমাদের জবা গাছের মাটির মধ্যে আমরা প্রয়োগ করব। কিন্তু এই সারটিকে প্রয়োগ করার আগে আমাদের যেটা করতে হবে, এই সারটাকে আমাদের কিন্তু সঠিক মাত্রায় গাছের মধ্যে প্রয়োগ করা জানতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই যে 1 লিটার তরল দ্রবণটাকে আমরা তৈরি করেছি, এই তরল দ্রবণটার সঙ্গে আমাদের কিন্তু কিছুটা জল মেশাতে হবে। আমি কিন্তু দেখানোর সুবিধার্থে এই পাত্রের মধ্যে 500 ml জল নিয়েছি দেখছো, এবং এই 500 ml জলের মধ্যে আমি কিন্তু এই লিকুইডটাকেও 500 ml ছেঁকে নিয়ে পুরোপুরি একটা কিন্তু 1 লিটার দ্রবণ তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছ। এবং এই যে পাতলা দ্রবণটাকে আমরা তৈরি করলাম, এই দ্রবণটাকেই কিন্তু আমরা আমাদের কুঁড়ি এবং ফুল এসে যাওয়া জবা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব। কিন্তু এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, এই দ্রবণটাকে প্রয়োগ করার ক্ষেত্রে এই দ্রবণটার সঙ্গে সম পরিমাণে জলকে মিশিয়ে তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার এই গাছটার মধ্যে কুঁড়ি এবং ফুল কিন্তু চলে এসেছে এবং এই গাছটার মধ্যে আমার কিন্তু কুঁড়ি ঝরে পড়ার সমস্যা এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু কিছু লক্ষ্য করা যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা আমাদের টবের মাটির মধ্যে আমরা কিন্তু 250 থেকে 300 ml পর্যন্ত এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু এখানে ব্যবহার করে দিলাম এবং এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করতে হবে আমাদের প্রত্যেক 10 দিন অন্তর অন্তর, তবেই কিন্তু আমরা এর থেকে সঠিক বেনিফিট কিন্তু লক্ষ্য করতে পারবো। এই দ্রবণটা গাছের মাটিকে যেমন অ্যাসিডিক করবে, তেমন সমস্ত ধরনের পুষ্টি গুণাগুণ যোগান দেবে, যাতে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই সমস্ত সমস্যা না হতে পারে। তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা কিন্তু তোমাদের সকলের কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে
এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।